বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, করোনা সতর্কতা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান আপনাদের কাছে অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, তার কারণ আমরা এই অনুষ্ঠান সচেতনতা অনুষ্ঠান বলবো। করোনা সতর্কতা অনুষ্ঠান দীর্ঘ বছর ধরে আপনাদের সঙ্গে আমরা রয়েছি। এই অনুষ্ঠানে ফার্স্ট ওয়েভ টু সেকেন্ড ওয়েভ টু থার্ড ওয়েভের দিকে আমরা যাচ্ছি এবং বলা হচ্ছে যে আগামী অক্টোবর মাসের মিডলে কিন্তু পিক নিতে চলেছে থার্ড ওয়েভ। এবং খুব ভালো করে যদি আমরা দেখি হিস্ট্রিটা করোনার, সেক্ষেত্রে ফার্স্ট ওয়েভ টু সেকেন্ড ওয়েভ টু থার্ড ওয়েভ, এই সময়সীমার মধ্যেই কিন্তু তার প্রকোপটা অতিরিক্ত পরিমাণে বাড়ছে। তবে এ কথাটাও খুব বাস্তবিক যে থার্ড ওয়েভ মানেই শুধুমাত্র বাচ্চাদের প্রোটেকশনের মধ্যে রাখুন, বাকিরা সেফ জোনে আছেন, এটা খুব ভুল ধারণা। কারণ আজ অবধি করোনা কোনো বয়সকে বেঁধে তাকে অ্যাটাক করেছে এমন কোনো রকম হিস্ট্রি আমরা পাইনি বা পাওয়া যায়ও নি। আর দ্বিতীয়ত হচ্ছে এখনও মানুষের মধ্যে উন্মাদনা, এখনও মানুষের মধ্যে প্রবল ভিড়ের মধ্যে লাফিয়ে যাওয়া, এখনও মানুষের মধ্যে পাওয়ার আশায় লাইনের পর লাইন দেওয়া। এবং তার মধ্যে আমরা আগামী দিনে যেখানে একটা অ্যালার্মিং সিচুয়েশন, যেখানে বলা হচ্ছে যে করোনা থার্ড ওয়েভ অক্টোবরের মিডলে পিক নিতে চলেছে, কেন আমরা সাধারণ মানুষ সাবধান হচ্ছি না? আমরা কি ভাবছি যে ভিড়ের মধ্যে বাচ্চাদের তো আনছি না, 2 বছর হলো বাচ্চারা তো ঘরবন্দি অনলাইন ক্লাসেস করছে, সুতরাং তাদের না হলেই হলো। আরে আমার হলে, আপনার হলে, আপনার মাধ্যম দিয়ে বাড়িতে গেলে তো বাচ্চাটার হবেই, কেন সেটা ভাবছি না? সব নিয়েই থাকছে আজকে আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে করোনা সতর্কতা অনুষ্ঠানে ডক্টর সুপর্ণা ব্যানার্জি। অনেক স্বাগত জানাবো ডক্টর ব্যানার্জিকে আমাদের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আর অবশ্যই রয়েছেন আপনারা এই মুহূর্তে সরাসরি কথা বলতে। যাবতীয় প্রশ্ন, অনেক রকম জিজ্ঞাসা আপনাদের রয়েছে, ডেফিনেটলি আপনারা ফোন করুন। আমাদের কথা বলা ফোন নাম্বার সরাসরি অনুষ্ঠানে 6292242337, একটি নাম্বার শো হচ্ছে 6292242337। এই নাম্বারে ফোন করুন, ফোন করে আপনাদের জিজ্ঞাসা অবশ্যই রাখতে পারেন। তবে শুধু করোনা সংক্রান্ত প্রশ্ন না, আরও যাবতীয় গাইনোকোলজিক্যাল সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি আপনারা প্রশ্ন করতে পারেন। একদম চলে যাব সরাসরি ডক্টর ব্যানার্জির কাছে। যেই ইন্ট্রো পোর্শনে কথাগুলো আমি বললাম ডক্টর ব্যানার্জি, এইটা কিন্তু বেসিক সমস্যা আমাদের মধ্যে তৈরি হচ্ছে যে বাচ্চারা লাইনে দাঁড়াচ্ছে না, বাচ্চারা কোনো ভান্ডারে দাঁড়াচ্ছে না, বাচ্চারা কোনো কার্ড নিয়ে দাঁড়াচ্ছে না। দ্যাটস ওয়াই বাচ্চাদের হবে না, আমরা দাঁড়ালে আমাদের হলেও ওদের হবে না। এটা কতটা চিন্তাভাবনাটা সঠিক আর কতটা বেঠিক, এইটা আগে আমাদের জানা দরকার ডক্টর ব্যানার্জি। না, এটা তো একদম ভুল যেটা আমরা করছি। এটা যে মানে থার্ড ওয়েভের একটা প্রেডিকশন আছে, তাই বলে সেটাকে ডেকে ডেকে আনার তো আমার কোনো মনে হয় না দরকার আছে। মানে ওটাকে যেন সফল করবো বলে আমরা এগিয়ে চলেছি, সেটা ঠিক করছি না আমরা। এখন যে কোনো জায়গায় দেখা যাচ্ছে যে একটা মহিলাদের মধ্যে তো বিরাট জনসমাগম হচ্ছে। এছাড়াও সব জায়গায় অনেক বিভিন্ন প্রকল্প চলছে, হয়তো সেগুলোর বেনিফিশিয়ারিজ নাম লেখা হচ্ছে বলে একটা প্রচন্ড রকম ভিড় এবং জনসমাগম। এবং অত জনসমাগম যখন অতগুলো লোক একসাথে দাঁড়িয়ে আছে, তখন সোশ্যাল ডিস্টেন্সিং মাথায় উঠে গেছে। তো ন্যাচারালি করোনা যদি সংক্রমিত হওয়ার হয়, এতগুলো লোকের মধ্যে একসাথে সংক্রমণ হওয়ার সম্ভাবনা ভীষণ ভীষণ বেশি। এবং এটা একটা গোষ্ঠীর ডিজিজ, এটা কোনো ইন্ডিভিজুয়াল লোকের ডিজিজ না, এটা আমরা ভুলে যাচ্ছি। এটা একটা গোষ্ঠী সংক্রমণ। আমরা যদি এরকম ভাবে গোষ্ঠীতে একত্রিত হয়ে থাকি, তো ন্যাচারালি আমরা সংক্রমণকে ডেকে আনছি। এবং তার জন্য থার্ড ওয়েভ যেটা বলা হচ্ছে অক্টোবরে বলুন, নভেম্বরে বলুন, বাট আমরা এটা প্রিডিক্ট করতে পারতাম, এটা আমরা ডেকে আনছি। আরেক নম্বর কথা হচ্ছে যে অন্যান্য যদি আমরা ইউরোপিয়ান আমেরিকান দেশগুলো দেখি, তাদেরও থার্ড ওয়েভ এসছে, কিন্তু মনে রাখতে হবে ওদের নাম্বার অফ ভ্যাকসিনেশন কিন্তু অনেক বেশি আমাদের চাইতে। হ্যাঁ, ইউকে যেখানে 70% লোককে ভ্যাকসিনেট করে দিয়েছে, এখন ওদের দেশে থার্ড ওয়েভ যতটা না মারাত্মক হবে, আমাদের যেখানে ভ্যাকসিনেশন অ্যামাউন্ট এতটা কম হয়েছে লোক জনসংখ্যার তুলনায়, সেই ক্ষেত্রে আমাদের জন্য থার্ড ওয়েভ কিন্তু আবার সেকেন্ড ওয়েভের মতো মারাত্মক রূপ নিতে পারে। এইটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। এবং আরেকটি কথা ডক্টর ব্যানার্জি, এই যে আমাদের মধ্যে একটা ধারণা আমরা পোষণ করে রেখে দিয়েছি যে থার্ড ওয়েভ মানে ইটস ডেঞ্জার ফর কিডস, ফর মানে বাচ্চাদের, চিলড্রেন, তো এইটা তো সাচ নয়। এক্স্যাক্টলি না, এটা ভুল। এই কারণে ধারণাটা কোথা থেকে এসেছে যে ফার্স্ট ওয়েভে বেশি
বেশিরভাগ বয়স্ক লোক সেকেন্ড ওয়েভে মিডল এজে ম্যাক্সিমাম এফেক্টেড হয়েছে, কিন্তু তার বেসিক কারণটা কিন্তু করোনা ওই বুঝে বুঝে অ্যাটাকটা করেনি। করোনাতে কোমরবিডিটিস যাদের আছে তারা এফেক্টেড হয়েছে ম্যাক্সিমাম এবং মারা গেছে অনেকে। এবং ইয়াং পেশেন্টদের মধ্যেও কি হচ্ছে না, তখন এই যে আমাদের তখন ইলেকশন চললো, একটা বিরাট মোবিলিটি গোষ্ঠী সংক্রমণ হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেইভাবেই গোষ্ঠী সংক্রমণ হয়েছে। তো তখনও বাচ্চারা ঘরে ছিল, বাচ্চারা এখনো ঘরে আছে, কিন্তু এখন যেটা কি হচ্ছে, ভ্যাকসিনেশনটা যেহেতু অ্যাডাল্টদের জন্য চলছে, বাচ্চাদের ভ্যাকসিনেশন হচ্ছে না, তাহলে আমরা ধরে নিতে পারি যে বাচ্চারাই ভালনারেবল গ্রুপ, সেই জন্য বাচ্চাদের সংক্রমণের সম্ভাবনা বেশি বলা হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে যে বাচ্চাদের কিন্তু অ্যাডাল্টদের মধ্যেও একটা লার্জ পপুলেশন এখনো আছে যারা ভ্যাকসিনেটেড হননি। তো তারাও তো সমানভাবে বাচ্চাদের মতো তারাও তো নাইট টু দা ইনফেকশন, তো তাদের জন্য কিন্তু ইনফেকশনের রিস্ক ভেরি হাই হলো। এবং এটাও আমাদের রিপোর্টে জানি যারা দুটো ভ্যাকসিন পেয়েছে তার সত্ত্বেও লোকে এফেক্টেড হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, এরকম সংখ্যাও আছে। অতএব শুধু কোনো একটা পার্টিকুলার স্ট্রেন, কোন স্ট্রেন কখন অ্যাটাক হচ্ছে এগুলো আমরা জানি না। ভ্যাকসিন সম্পূর্ণভাবে কাজ করবে কেউ গ্যারান্টি দেয়নি। অতএব সেখানে গোষ্ঠী সংক্রমণ রোখার জন্য একটাই আমাদের অস্ত্র সবচেয়ে বড়, সেটা হচ্ছে দূরত্ববিধি মেনটেন করা। এবং এক জায়গায় এত লোক জড়ো হওয়া মানে কিন্তু আপনি করোনা সংক্রমণের সম্ভাবনা অনেক বাড়িয়ে দিলেন। এবার আপনার হলে অফকোর্স আপনার বাড়ির সবাই ভালনারেবল হয়ে গেল, সবাই এর হওয়ার সম্ভাবনা রইল। ডেফিনেটলি। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি রানী বলছি। কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ আমার না একটা প্রবলেম হচ্ছে, আমি গাইনোকোলজিস্ট সম্বন্ধেই বলতে চাইছি। বলুন। আমার আজ 2 বছরের প্রায় হতে ছিল, পিরিয়ডের কালারটা একদম পাল্টে গেছে, মানে অনেকটা মেরুন হয়ে গেছে, মেরুন টাইপের হয়ে গেছে পিরিয়ডের কালারটা। তো এটা কোনো ভয়ের ব্যাপার, আমি এটাই একটু আপনার কাছে জানতে চাইছি ম্যাম। আর এখন একটু মাঝে মাঝে মাজাতেও ব্যথা করছে, আর একটু সামান্য একটু প্রবলেম হচ্ছে। আপনার এজ কত? বয়স কত? আমার এজ 43। 46। 43। দেখুন না, হ্যাঁ 42 43, বাট আপনি পেরিমেনোপজাল এজে আছেন। 46 43 বলেন। 43 ওকে। আচ্ছা উনি শুনতে থাকুন তাহলে। হ্যাঁ নিশ্চয়ই। আপনার এটা আমি সব মহিলাদের বলতে চাই, দেখুন আপনাদের মানে মাসিকের কালারটা লাল হলো কি ব্রাউন হলো তাতে খুব বেশি কিছু এসে যায় না। অ্যামাউন্ট কতটা ব্লিডিং হলো, কারোর হয়তো একটু বেশি ব্লিডিং হচ্ছে বা কারোর একটু, এটা সবকিছু একটা রেঞ্জ আছে, কম বা বেশি দুটোরই একটা রেঞ্জ আছে। যতক্ষণ সেই রেঞ্জের মধ্যে হচ্ছে ততক্ষণ কিছু এসে যায় না, কিন্তু পিরিয়ডটা রেগুলার আসছে কি আসছে না তার উপর অনেক কিছুই এসে যায়। তো পিরিয়ডের ডেট যদি মোটামুটি রেগুলার থাকে তাহলে ওয়ারি হওয়ার কিছু নেই। কিন্তু যাদের এক্সেসিভ ব্লিডিং হচ্ছে তাদের সমস্যা, আর যাদের হচ্ছে যে ব্যথা শুরু হচ্ছে, তো তাহলে হতে পারে যে কোনো টিউমার ডেভেলপ করছে, কি আপনি পেটের মধ্যে কোথাও ব্লিড করছেন যার জন্য ব্যথা হচ্ছে প্রত্যেক মাসে। তো এই যে ব্যাপারগুলো আছে এইগুলোর জন্য আপনাকে গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া এবং একটা আল্ট্রাসাউন্ড করে দেখা। একদম একেবারেই আল্ট্রাসাউন্ড করে দেখার কথা বলছেন এবং তার সঙ্গে বলছেন যে যে সমস্যাগুলো। হ্যাঁ বলুন ডক্টর ব্যানার্জি বলুন। হ্যাঁ এই আল্ট্রাসাউন্ড, হ্যাঁ যেটা বলছিলাম যে ওটা নিয়ে আপনি ভয় পাবেন না, শুধু কালারের জন্য কিছু এসে যায় না, বাট কিন্তু যদি এক্সেসিভ ব্লিডিং বা ব্যথা হয় তাহলে নিশ্চয়ই আপনাকে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আচ্ছা আপনি শুনতে পারলেন, আমরা যে আলোচনায় ছিলাম ওখানে একটু ব্যাক করি আবার করোনার বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে আমরা ভ্যাকসিনেশনের ক্ষেত্রে অনেক রকম তো এখন রিসার্চ ওয়ার্ক চলছে, বাচ্চারা যাতে ভ্যাকসিনেটেড হতে পারে, নিডললেস ভ্যাকসিন যাতে দেওয়া যেতে পারে তারও একটা রিসার্চ হচ্ছে আগামী দিনের জন্য। যত সময় যাবে আপডেট হচ্ছি আমরা। কিন্তু প্রশ্ন হচ্ছে গতদিন এরকম একটা খবর এসছে যে সেকেন্ড ডোজ নেওয়ার পরে তার অ্যালার্জি ছিল, তার অ্যাস্তমা ছিল, দুজনেরই এরকম হিস্ট্রি পাওয়া গিয়েছে। কিন্তু সেই হিস্ট্রি এবং তার সঙ্গে অন্য কিছু থাকতে পারে, তারা কিন্তু সিভিয়ার হয়ে গিয়ে তারা এক্সপায়ার করে গেছেন। এবং এটা কলকাতার বুকের কথা, দুজনের কথা আমি বললাম। এবার প্রশ্নটা হচ্ছে শুধুই কি অ্যাস্তমার পেশেন্টদের ক্ষেত্রে করোনার ভ্যাকসিনেশনের ক্ষেত্রে অ্যালার্ট হওয়া দরকার, না অন্যান্য আরও অনেক কিছু কোমরবিডিটি থাকতে পারে যার জন্য ঘটনা ঘটেছে? নিশ্চয়ই শুধু অ্যালার্জির জন্য হচ্ছে না, অ্যালার্জির জন্য যেটা হয় সেটা হচ্ছে অ্যানাফাইল্যাক্সিস, যেটা লাইফ থ্রেটানিং, লোকের মারা যেতে পারে ঠিক সময় ব্যবস্থা না নিলে। সেটা যে কোনো কিছু ওষুধের জন্য অ্যাপ্লিকেবল, ভ্যাকসিনের জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু শুধু যার অ্যাজমার হিস্ট্রি আছে তার
জন্য হচ্ছে তা না, এটা দেখা যাচ্ছে যে একটা কমপ্লেক্স প্রবলেম হচ্ছে। কারণ যেমন হচ্ছে তাদের হঠাৎ যদি কারণ সাডেন ডেথ হয়, তো অনেক সময় ডায়াগনোসিসই করা যাচ্ছে না, স্পেশালি আমাদের দেশে যেখানে অটোপসির কোনো ব্যবস্থা নেই। সেখানে আমরা অনেক সময় সাডেন ডেথের কারণ বলতে পারি না, কিন্তু অন্যান্য অনেক কান্ট্রিতে যেখানে অটোপসি করে দেখা গেছে যে এই মানে ভ্যাকসিনের জন্য না হলেও অ্যাটলিস্ট করোনার জন্য যারা একটু ভালনারেবল পপুলেশন রয়েছে তাদের ক্ষেত্রে অনেকের ব্লাডের মধ্যে ক্লট তৈরি হচ্ছে, এন্ড সেইটা ডিসলজ করে বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু স্ট্রোক থেকে আরম্ভ করে হার্টের লাংসে পালমোনারি এমবলিজম এবং বিভিন্ন সমস্যা করে, যেগুলো সাডেন কার্ডিয়াক ডেথের কারণ হয়ে দাঁড়ায়। আমি জানি না এর সিমটম কি ছিল বা হঠাৎ করে কি ইনজেকশন নেওয়ার পরে এরকম হলো, কিন্তু এরকম অনেক সময় হয়, যেমন যে ধরুন কাল খুব কমন কথা যে অনেকের বাড়িতে স্ট্রোকের এমন একটা সিভিয়ার অ্যাটাক হলো যে হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় মারা গেল। এগুলোকে বলা হয় সাডেন কার্ডিয়াক ডেথ। তো এই যে সাডেন ঘটনাগুলো সেগুলো এমনিতেও লোকের হতো, এখন আরো বেশি হচ্ছে। ধরুন যে লোকের ভ্যাকসিন নেওয়ার পর হয়েছে, সেটা অনেক সময় কোইন্সিডেন্টাল হতে পারে যে তার অন্য একটা কোনো প্রবলেম ছিল, কারণ সবাইকে তো ইসিজি করে ইকো করে দেখাতে হয় না, তো অনেকেরই অনেক প্রবলেম থাকে যেগুলো আমরা জানি না। তো ন্যাচারালি এটা যে আগে তার কি কি কোমরবিডিটিস আছে, আগে কি ছিল, কি ওষুধ খান, সবকিছু তো না জেনে এটা কি কমেন্ট করা যাবে না। বাট যদি ভ্যাকসিনের থেকে হয়ে থাকে সেটা ভেরি আনলাইকলি হলেও একদমই যে হতে পারে না এরকম না, রেয়ার হলেও অনেক সময় মানে এরকম রিপোর্ট আসে, যেগুলো মেইনলি হচ্ছে ক্লট রিলেটেড। একটা জাস্ট কোয়েশ্চেন করে নিই, তারপর ফোনটা নেব। সেটা হচ্ছে যে এই যে কার শরীরের মধ্যে কি কি প্রবলেমস রয়েছে একটা ভ্যাকসিন সেন্টারের পক্ষে সম্ভব না, একটা হসপিটালের পক্ষে সম্ভব না একটা টাইমের মধ্যে সেগুলোকে জানা, এটা একদম বাস্তব বিষয়। এবার আমাদের তো পুরোটাই একটা এক্সপেরিমেন্টালি আমরা চলছি, সেই জায়গায় দাঁড়িয়ে কি একটা পেশেন্টের দায়িত্ব বর্তায় যে আমি যখন ভ্যাকসিনটা নিতে যাচ্ছি আগে আমাকে স্বাস্থ্যকর্মীদের বলে দেওয়া দরকার ভাই আমার এইটা হিস্ট্রি আছে? এটা কি পেশেন্টের দায়িত্ব বর্তায় না একটা স্বাস্থ্যকর্মীরও দায়িত্ব বর্তায় যেটা আপনার কি কি সমস্যা আছে একটু বলে নিন? এটা উত্তরে ডক্টর ব্যানার্জি আমরা আসছি, একটা জাস্ট ফোন নিয়ে নি, কেউ একজন অপেক্ষা করছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে আমি বলছেন? বাগুইয়াটি থেকে বলছিলাম, অনুরাধা খান্না। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে? হ্যাঁ, আপনাদের দুজনকে নমস্কার। নমস্কার। আর আমি বলছি কি এই যে বাচ্চাদের এখন বলছি যে থার্ড ওয়েভটা আসছে, সেটা বাচ্চাদের মানে সম্ভাবনা আছে মানে এফেক্টেড হওয়ার। তা আমি ভাবছি কি যে ভ্যাকসিনটা যদি বাচ্চাদের বেরোয় আর বাচ্চাদের নেওয়ার বাচ্চা, আমি একটু মানে আমার নিজস্ব একটা মতামত কি স্কুল থেকে যদি এটা প্রোভাইড করা হয় বা ডক্টরও যদি একটু বলে দেন কি স্যার স্কুল থেকে এই ভ্যাকসিনগুলো প্রোভাইড করা হবে, তাহলে একটা সিস্টেমেটিক্যালি নেওয়া যেতে পারে। মানে এটা আমার একটা পার্সোনাল মতামত আমি আর কি বলছি। তাহলে এটা খুব সিস্টেমেটিক হবে আর আমাদের বাচ্চাদের নিয়ে এত এদিক ওদিক দৌড়িয়ে করতে হবে না। তো সেই একটা অনুরোধ আর কি আপনাদের কাছে। আর ম্যাম একটু আমি অনুষ্ঠান থেকে বাইরে বেরিয়ে একটা কথা বলতে চাই। আমি ডক্টর ম্যামকে বলছি, আমি আপনাকে দেখি মাঝে মাঝে আপনার প্রোগ্রামে, আপনার ড্রেস সেন্সটা সত্যি খুব সুন্দর। আমি দেখি আপনার খুব ভালো লাগে, ড্রেস সেন্সটা খুব সুন্দর, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। খুব ভালো কথা, কারণ একজন চিকিৎসককে দেখলে আপনি যদি কনভিন্স হন দেন তার চিকিৎসায় আপনি কিন্তু সুস্থ হবেন। এটাকে সাইকোলজি বলে। ডক্টর ব্যানার্জি আমাদের ঠিক কথাই বললাম। নিজের ড্রেস সেন্সটা এত সুন্দর, আমি খুব মানে এটা দেখেছি ওনাকে, যখনই দেখি আমি দেখি খুব সুন্দর ড্রেস, মানে ড্রেসটা খুব সুন্দর করে করেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার যে কথা আমি বলছি, এবার দেখুন আমরা আমাদের হাতে সেই অথরিটি নেই যে আমরা কাউকে বলবো যে আপনিও যেমন একজন সাধারণ নাগরিক, আমরাও সাধারণ নাগরিক, আমরা শুধু রিকোয়েস্ট করতে পারি। অফকোর্স যদি স্কুল থেকে অর্গানাইজ করে তাহলে সবচেয়ে ভালো হয়, যেটা আপনি ভাবছেন সেটা একদম ঠিক কথা। কিন্তু যেটা মনে রাখতে হবে, বাচ্চাদের ভ্যাকসিনেশন আমাদের দেশে শুরু হয়নি এখনো, কারণ সেই গ্রুপ অফ ভ্যাকসিন যে এমআরএনএ ভ্যাকসিন গুলো সারা পৃথিবীর অন্য দেশগুলো দিচ্ছে সেটা আমাদের দেশে এখনো শুরু হয়নি, বাট খুব শীঘ্র হয়তো হতে চলেছে। কারণ সবকিছু জানেন একটা ট্রায়াল চলে পিরিয়ড, যে কোনো ভ্যাকসিন তৈরি হয়েছে কিন্তু সেটা কতজনের মধ্যে ট্রায়াল না দিয়ে সেটাকে মার্কেটে সবার জন্য দেওয়া যায় না। এই যে দেখছেন এক একটা রিপোর্ট পাওয়া যাচ্ছে কারো হঠাৎ মৃত্যু হয়েছে একটা ভ্যাকসিনের ডোজ নিয়ে কি সেকেন্ড ডোজ নিয়ে, তো এইটা মার্কেটে ছাড়ার আগে একটা বড় গ্রুপের মধ্যে রিসার্চ না করে ছাড়া যায় না। তো ভ্যাকসিন তৈরি হয়ে গেছে, এখন রিসার্চ স্টেজে রয়েছে, কিছু লোককে দেওয়া হচ্ছে, কিছু বাচ্চাকে দেওয়া হচ্ছে। যখন সেটা সেই জায়গায় পৌঁছাবে যে হ্যাঁ আমাদের ভ্যাকসিন কোম্পানি যারা তৈরি করছে তাদের কনফিডেন্সটা আসবে যে হ্যাঁ আমরা এতগুলো বাচ্চাকে দিয়েছি সেটা বড় সাইড এফেক্ট পাওয়া যায়নি, তখনই সেটা একমাত্র ওরা মানে গভর্নমেন্টকে বলবে যে হ্যাঁ এবার ডিস্ট্রিবিউট করো। এবার তখন ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে, অফকোর্স আমরা এক্সপেক্ট করবো যে এটা স্কুলের মাধ্যমে হবে বা গভর্নমেন্টের যেগুলো টিকাকরণ
টিকাকরণ কেন্দ্র আছে সেখানে, এবং এরকম ধরনের লাইন দিতে হবে না। বাচ্চাদের এভাবে লাইনে কাউকে দাঁড় করিয়ে রাখা অত্যন্ত কষ্টকর। বাচ্চাদের, বড়রার জন্যই জানি, যারা রাত থেকে লাইন দিচ্ছে, সকালে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, তো বাচ্চাদের পক্ষে এটা সম্ভব না। তো বাচ্চাদের জন্য নিশ্চয়ই গভর্নমেন্ট, আমি আশা রাখছি যে কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করবে। ডেফিনেটলি। আর যে প্রশ্নটা করছিলাম ডক্টর ব্যানার্জি, যে একজন পেশেন্ট বা একটা পাবলিক, আমি বলছি না কি সকলেই তো পেশেন্ট নয়, কিছু টুকটাক সমস্যা এখন সব ঘরেই থাকে, তো যে কোনো জনতার ক্ষেত্রে আগাম স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন নিতে যাওয়ার ক্ষেত্রে বলে দেওয়া যে তার হিস্ট্রি এইটা প্রয়োজন, নাকি স্বাস্থ্যকর্মীদেরও অ্যাজ ওয়েল অ্যাজ প্রয়োজন রয়েছে জেনে নেওয়া যে আপনার কী সমস্যা রয়েছে, আপনার হিস্ট্রি কী আছে, তবে গিয়ে ভ্যাকসিনটা দেওয়া? কিন্তু দেখুন, আমি নিজে যখন ভ্যাকসিন দিয়েছি সেই এক্সপেরিয়েন্স থেকে বলছি, আমাদের কিন্তু একটা কাগজ ফিল আপের ব্যাপার ছিল, ঠিক আছে? সেখানে আমাদের নিজেদের কিছু ডিক্লারেশন দিতে হয়, আমি কোনো ওষুধ খাই কিনা, আমার কোনো বড় অসুখ আছে কিনা, কারণ অনেক অসুখ হতে পারে। তো এবার সেটা তো পার্টিকুলারলি আপনার এটা আছে কি এটা আছে কি করলে তো পাতা পড়ে যাবে। তো ন্যাচারালি আমাদের সেই দায়িত্বটা জনসাধারণের বর্তায় যে হ্যাঁ, আমি এই বিষয়ে ওষুধ খাই এবং এই প্রবলেম আমার আছে। কারণ যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে যখনই যেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেখানে একজন মেডিকেল অফিসারও থাকছে। তো স্বাস্থ্যকর্মীরা, যদি আশা কর্মীরা বা ধরুন দিচ্ছে, একদম বেসিক প্রাইমারি লেভেলের কথা বলছি, সেখানেও কিন্তু একজন সুপারভাইজার কেউ থাকছে যে কতটুকু জানে যে কোনটাকে কি দিতে হয়, কোনটাকে সন্দেহ আছে ভাই তোমার এখানে দেওয়া যাবে না, তুমি অন্য জায়গায় যাও, সেটা বলতে পারে। তো আপনাদের এটা ভলেন্টারি না করলে তো বলা সম্ভব না। কিন্তু আমাদের দেশে মুশকিল হলো অনেক ইলিটারেট মানুষ আছেন যারা অনেক সময় তাদের সমস্যা হয়েছে, তারা সেটাকে এড়িয়ে গেছেন। যেমন ধরুন হার্টের প্রবলেম, অনেক হলেও আমার গ্যাসের ব্যথা হচ্ছে বলে আমরা দীর্ঘদিন ধরে এড়িয়ে যাচ্ছি সেই জিনিসটাকে, অম্বলের ওষুধ খাচ্ছি, জড়িবুটি করছি, এসব করে যখন একদম শেষের পর্যায়ে গিয়ে তখনই তারা হাসপাতালে যাচ্ছেন, যখন সেটা সেভ করা যাচ্ছে না। তো এরকম কিছু জিনিস থাকে যেটা হয়তো ওনার আছে কিন্তু উনি সেটাকে অগ্রাহ্য করেন বলে উনি হয়তো জানেন না। তো এরকম কিছু যদি হয় সেটা তো কারোর পক্ষেই জানা সম্ভব হবে না। ডেফিনেটলি। হ্যালো। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার, কে বলছেন? আমি বেবি হাজরা বলছি। কোথা থেকে বলছেন? আমি এয়ারপোর্ট 1 নম্বর থেকে। আচ্ছা, বলুন কি প্রশ্ন আছে? আমার স্বামীর এনজিওপ্লাস্টার হয়েছে 2 বার। হ্যাঁ, এনজিওপ্লাস্টি, এখন হ্যাঁ। অপারেশন হয়েছে, ওনার একটু অ্যালার্জিও আছে। আর ওনার অপারেশনের পরে উনি কি ইনজেকশনটা দিতে পারবে? অ্যালার্জি রয়েছে। দেখুন, আপনার হাজবেন্ড যেহেতু খুব হাই রিস্ক পেশেন্ট, এনজিওপ্লাস্টি হয়েছে, তো যে কোনো কার্ডিওলজিস্টের আন্ডারে নিশ্চয়ই উনি আছেন। তো তার সাথে পরামর্শ করেই একটা বড় সেন্টার, বড় হাসপাতাল, অফকোর্স প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটা একটা ছোট হাসপাতাল না, বড় সেন্টারে গিয়ে দেওয়া উচিত, যাতে যদি ওনার বিপদ হয়। এমনিতে এটা নেওয়ার কোনো কন্ট্রাইন্ডিকেশন ওনার নেই, কিন্তু এই যে একটু আগে বলছিলাম যে ক্লট ফরমেশনের চান্স থাকে, এবার সেটা তো যারা বেশি ভালনারেবল কারোর পক্ষে হতে পারে, যেমন ধরুন এনজিওপ্লাস্টি ওনার হয়েছে মানে হয়তো ওনার কোনো আর্টারি, অফকোর্স তো আর্টারি ব্লক ছিল বলেই হয়েছে। এবার ওনার অনেক মেডিকেশন তার জন্য চলে, এবার মেডিকেশন ওনার ক্লট ফরমেশনের চান্স নিশ্চয়ই হাই থাকলেও থাকতে পারে। তো এগুলো হচ্ছে হাই রিস্ক কিছু রেয়ার পেশেন্ট রয়েছে যাদের তাদের ডক্টরের পরামর্শ নিয়ে এবং একটা বড় হসপিটাল সেটআপে গিয়ে ভ্যাকসিন দেওয়া হয়, নিতে হওয়া উচিত। কারণ ভ্যাকসিন ডাইরেক্টলি কন্ট্রাইন্ডিকেটেড না, কিন্তু কার ক্লট ফরমেশন হবে এটা তো আগে কেউ আমরা প্রেডিক্ট করতে পারছি না। কারণ অনেক সময় আমরা দেখেছি এরকমও বহু পেশেন্টরা ফোন করেছে বা কি তার পরিবারের লোক ফোন করেছে যে ব্লাড থিনার তারা ইনটেক করছে, তার পেশেন্ট ইনটেক করছে, তো সেই জায়গায় গিয়ে ভ্যাকসিন নিলে আগামী দিনে কোনো সমস্যা হতে পারে কিনা? কারণ প্রিভিয়াস আমরা এই ধরনের বেশ কিছু প্রশ্ন ফেস করেছি ডক্টর ব্যানার্জি, তো সেই জায়গাতেও একটা বড় প্রশ্ন থেকে যায়। একটা কথা বলি, একজন গাইনোকোলজির সমস্যা নিয়ে ফোন করেছিলেন, তার 43 এজ ছিল। এবার সমস্যা হচ্ছে, এখন আরেকটি কথা বলি, করোনার পাশাপাশি এটাও এখন একটা মানে মারাত্মক আকার, আমরা এটাকে প্যান্ডেমিক বলছি, কিন্তু কোথাও যেন নিভৃতে গাইনোকোলজিক্যাল কিছু সমস্যা যেটা কিন্তু সত্যি মারাত্মক আকার ধারণ করছে, সেটা হচ্ছে ইউট্রাসে ফাইব্রয়েড, এবং সেই ফাইব্রয়েডের সমস্যা অনেক সময় আমরা ইগনোর করে যাচ্ছি। যে আপনি একটু আগে বললেন যে আমার বুকের যন্ত্রণা, আমি গ্যাসের ওষুধ খাচ্ছি, তো অনেকেই এটা ইগনোর করে যাচ্ছে যে ঠিক আছে হয়তো আমার এটা মেনোপজের টাইম আসছে, তো এইটা কত রকম ক্ষতিকারক জায়গা নিতে পারে। আমি আসবো একটা ফোন নিয়ে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি সাহিত্যহাট থেকে বলছি, বীরভূম। কে বলছেন দাদা? প্রিয়রঞ্জন পাল। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে? আমার হার্টের পেশেন্ট, আমি 2 বার অ্যাটাক হয়েছে আমার। একটা 2013 আর 2017 লাগতে। এবার ধরুন আমার একবার এনজিওগ্রাফি হয়েছে, তা আমি কি ভ্যাকসিন নিতে পারবো সেটা জানার জন্য ফোনটা করলাম। ভ্যাকসিন নিইনি এখনো। ওকে।
শুনতে আচ্ছা আমি অ্যানসার করি। এগেন আপনাকে বলবো যে আপনি আপনার কার্ডিওলজিস্টের পরামর্শ আগে নেবেন, তারা যদি আপনাকে নিতে বলেন নেবেন। কারণ সাধারণ বুদ্ধিতে বলতে গেলে আপনার কিন্তু যদি করোনা হয় তাহলেও আপনার রিস্ক অনেক হাই এবং ফেটালিটি রিস্ক ইজ ভেরি হাই, বিকজ আপনার হার্টে অলরেডি উইকনেস রয়েছে। তো ভ্যাকসিন নেওয়া তার চাইতে কম রিস্কি। ভ্যাকসিন আপনাকে মেজর অসুখটা থেকে বাঁচাতে পারে, তো ভ্যাকসিন নেওয়া কন্ট্রাইন্ডিকেশন না। কিন্তু অফকোর্স আপনি যেহেতু নিশ্চয়ই অনেকগুলো ওষুধের মধ্যে আছেন আপনি, তো এবার কোন ওষুধের কি রিঅ্যাকশন হবে সেটা আমি তো আগে থেকে প্রেডিক্ট করতে পারবো না। আপনার যে কার্ডিওলজিস্ট আছে তার একবার ওপিনিয়ন নিয়ে তারপর আপনার ভ্যাকসিন নিশ্চয়ই নেওয়া উচিত। ডক্টর ব্যানার্জি যে কোশ্চেনটা আমি করছিলাম একটু আগে সেই জায়গায়, হ্যাঁ এক্স্যাক্টলি একটুখানি। এবার ফাইব্রয়েড ইউটেরাস হচ্ছে আমাদের এশিয়ানদের মধ্যে ভীষণ কমন, আফ্রিকানদের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি কমন, তারপরে এশিয়ানদের মধ্যে কমন। তো এবার ফাইব্রয়েড দেখা যায় এটা একটা মিডল এজের প্রবলেম। 30 আগে ফাইব্রয়েডের চান্স কম থাকে লোকের, আমাদের 30 পর থেকে ফাইব্রয়েডের চান্সেস ভেরি হাই। এবং ফাইব্রয়েড ইউটেরাসকে আমরা বলি এটা বিনাইন টিউমার, আপনার ক্যান্সার বা এরকম কিছু না বলে জীবনঘাতী না, কিন্তু যাদের সিম্পটম আছে তাদের সবসময় ট্রিটমেন্ট লাগবেই লাগবে। যাদের সিম্পটম নেই, হয়তো একটা কোইন্সিডেন্টাল ফাইন্ডিং হিসেবে কোনো আল্ট্রাসাউন্ডে উঠে এসেছে, সেগুলো নিয়ে মাথা মাথার দরকার নাই। কিন্তু যাদের সিম্পটম আছে, সিম্পটম বলতে কি ফাইব্রয়েডের সিম্পটম হচ্ছে আপনার মাসিকের সময় ব্যথা, মাসিকের সময় এক্সেসিভ ব্লিডিং হচ্ছে, যে আপনার হিমোগ্লোবিনও ড্রপ করে যায় অনেক সময়। তো এগুলো সিরিয়াস সিম্পটম, এগুলো কোনোভাবে আপনারা যে কোনো একটা ওষুধের দোকান থেকে ওষুধ কিনে ধামাচাপা দিয়ে দিলেন, এইটা করলে বিপদ হয়ে যাবে। কারণ এমন একটা সময় আসবে যখন আর এটা বন্ধ করা যাচ্ছে না, তখন আনফরচুনেটলি পুরো ইউটেরাস এতই বড় হয়ে গেছে যে আপনার পুরো ইউটেরাসটাই বাদ চলে গেল। তো সেটা একটা বিরাট বড় ইমপ্লিকেশন একটা মেয়ের জীবনে। তো ন্যাচারালি সেটা যদি অ্যাভয়েড করতে চাই, যদি আমরা টাইমলি ইন্টারভেনশন করতে পারি, একটু আগে জানতে পারি, ছোট অবস্থায় জানতে পারি, ইন্টারভেনশনটা অনেক ইজি হয় রাদার দ্যান যখন এত বড় হয়ে গেছে। যে কোনো অসুখের জন্য অ্যাপ্লিকেবল, ফাইব্রয়েডের জন্য অ্যাপ্লিকেবল, দো এটা একটা বিনাইন টিউমার, ক্যান্সারের চান্স নেই, কিন্তু এত বড় আমি দেখেছি ফাইব্রয়েড হতে যে সেটা গিয়ে মানে অন্য অর্গানগুলোর উপরে কম্প্রেশন করছে, যে ইউরিটারি কম্প্রেশন হয়ে যাচ্ছে, কিডনির প্রবলেম হয়ে যাচ্ছে। কিন্তু তখন অবাক লাগে যে এই মহিলা কি এতদিন কিছু বুঝতে পারছিলেন না, এত বড় তার পেটটা সোয়েলিং হয়ে যাচ্ছে, উনি ভাবছেন ভুঁড়ি হচ্ছে। কিন্তু মানে এটা তো মানে খুবই, আমার তো মনে হয় খুবই আপনার নিশ্চয়ই বোঝা উচিত ছিল, এত বড় একটা মাস ডেভেলপ করছে। কিন্তু সামটাইমস আমরা দেখি পেশেন্টরা আসে, তারা কিন্তু অনেক সময় বোঝেইনি বলে এত বড় হয়ে গেছে। যখন আসছে তখন অলরেডি সো মাচ অফ কমপ্লিকেশন, তখন পুরো জিনিসটা বাদ দেওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকছে না। এখানে এই যে বাদ দেওয়ার আগে কোনো মেডিকেশন যদি ছোট থাকে, আমরা এরকমও আপনাদের কাছ থেকে শুনেছি যে কিছু কিছু ফাইব্রয়েড যেটা খুব ছোট থাকলে সে আর কি ফ্রিকুয়েন্টলি বাড়তেও পারে, খুব বড় থাকলে অন্তত তার বাড়ার চান্সটা থাকে কিন্তু অনেকটা ডিউরেশনটা বেশি। তো সেই জায়গায় একটা সাধারণ মহিলা যার এই যে অলরেডি ফাইব্রয়েড ক্যারি করছে, সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো তার মনে হতে পারে যে আমি ইউট্রাস বাদ দেবো না, আমি মেডিকেশনের আন্ডারে থেকে আমি এটাকে কমাবো। এটা কি পসিবল? একটা ফাইব্রয়েড কি আন্ডার মেডিকেশনে কমানো যায়? কমানো যায়, কিন্তু সেটা টেম্পোরারি সলিউশন। যে কোনো মেডিকেশন দিয়ে যদি ফাইব্রয়েড কমায়, ফাইব্রয়েড যেহেতু নিজে নিজে সেরে যাবে না, তো যদি মেডিকেশন দিয়ে কাউকে কমানো হয়, সেটা আমরা বলি আমরা কিছুটা একটা টাইম গেইন করতে চাইছি, যে এখন পার্টিকুলারলি কোনো প্রবলেম আছে, ওর জীবনের প্রবলেম আছে, ওর ফ্যামিলির প্রবলেম আছে, ও এখন অপারেশনটা করাতে পারবে না, তাই জন্য আমি একটু টাইম বাই করার চেষ্টা করছি। এই অবস্থায় আমরা ফাইব্রয়েডের মেডিসিন দিয়ে কমানোর চেষ্টা করি, বাট ওটা ভ্যানিশ হবে না। মেডিসিনের ইফেক্ট যে মুহূর্তে বন্ধ হবে সেই মুহূর্তে আবার ফাইব্রয়েডটা বাড়তে শুরু করবে। কিন্তু কিছু জিনিস যেমন মেডিসিন দিয়ে কন্ট্রোল করা যায় না, ডিপেন্ডিং অন ফাইব্রয়েডের পজিশন। ফাইব্রয়েড যদি ইউটেরাসের ক্যাভিটির মধ্যে থাকে তাহলে তাকে বলা হয় ফাইব্রয়েড পলিপ। ওইটাকে কিন্তু বাদ না দিলে, মানে সার্জারি করে বাদ না দিলে উপায় থাকে না, কারণ এতটাই ব্লিডিং হয়, এতটাই কষ্ট দেয়, ইনফার্টিলিটির একটা বড় কারণ হয়ে দাঁড়ায়, প্রেগন্যান্সি আসছে না। তো এইগুলোকে তখন সেই মুহূর্তে ডিল করতে হবে, যেটা ওষুধ দিয়ে করা যায় না। আদারওয়াইজ নরমাল ফাইব্রয়েড যেমন ইউটেরাসের মাসেলে হয়, সেগুলোতে অনেক সময় কিছুই করা হয় না, ডিপেন্ডিং অন দ্য সাইজ বা তার সিম্পটম যদি না থাকে কিছু করা হয় না। এবং কারোর ক্ষেত্রে যাদের সিম্পটম হচ্ছে, যদি ওষুধ দিয়ে টেম্পোরারিলি আমরা কমাতে চাই, ডেফিনেটলি কমাতে পারি। ওকে, আমাদের বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি উমা গুহ বলছি গলগ্রিন। কে বলছেন? উমা গুহ। কোথা থেকে বলছেন একটু জোরে বলুন। গলগ্রিন থেকে। হ্যাঁ বলুন। আমি ম্যাডামের সাথে একটু উনি আছেন, বলুন উনি আছেন। হ্যাঁ ম্যাডাম, আমার 21 ইয়ার যখন আমার ছেলে হওয়ার পরেই আমার বন্ধ হয়ে যায়। তারপরে আমি কলকাতায়, আমি ট্রান্সফারেবল জব বলে বাইরে ছিলাম, কলকাতায় এসে বহুবার ট্রিটমেন্ট করেছি,
কিন্তু ওটা ঠিক হয়নি, কিন্তু একটা হোয়াইট ডিসচার্জ সারা বছর যেই জীবন এখন 62 ইয়ার্সেও আমি পেয়ে যাচ্ছি। হাজবেন্ড চলে গেছেন 1.5 বছর হলো, তো এটার কমপ্লিকেশন আরো বাড়ছে। আর এখন ঠিক হোয়াইট ডিসচার্জের মতন নেই, এখন অনেক সময় সাদা মানে বেড কভারের মধ্যে বোঝা যায় একটা লালচে ভাব রয়েছে এবং এটা আপনার বয়স কত? ভেজা থাকে। আপনার এজ বলুন। 52। 52? 52 আর আপনার মাসিক বন্ধ হয়েছে 8 বছর হয়ে গেল। আপনার স্টপ হয়েছে কবে? আচ্ছা, মাসিক বন্ধ হয়ে গেছে এত বছর বললেন? 62। হ্যাঁ? মাসিক বন্ধ হয়েছে কতদিন? এটা বললাম যে আমার মানে 21 ইয়ার্স যখন আমার ছেলের জন্মের পর থেকেই আমার পিরিয়ডটা বন্ধ হয়েছে। আচ্ছা, ওনার 62 এজ ডক্টর ব্যানার্জি যেটা বললেন, উনি 62 আচ্ছা, বছর। আচ্ছা, আচ্ছা, ওনার মাসিক বন্ধ হয়ে গেছে ওনার বাচ্চা জন্মের পর থেকেই বলছেন। তো তারপরে আপনার ডেফিনেটলি ডক্টর তো দেখানো উচিত ছিল। দেখুন ড্যামেজ যেটা হওয়ার সেটা তো আমি অলরেডি হয়ে গেছে। অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ বলেছে সিজারে আপনার মাসিক আনার জন্য ওষুধ না খেলে আমাদের কি হয়, আপনার যেটা হয়েছে তাকে বলা হয় প্রিম্যাচুর মেনোপজ। হ্যাঁ, তো প্রিম্যাচুর মেনোপজ যদি আমাদের হয়ে যায় তাহলে আমাদের এই আপনার 62 বছরে অনেক সমস্যা দেখা দিচ্ছে। তো এইটা হচ্ছে আগে থেকে, এখন হয়ে গেলে সেটা কিছু করার নেই, আমরা আগে থেকে প্রিভেন্ট করতে পারি। যদি প্রিম্যাচুর মেনোপজ যাদের হয় তাদের আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিই, যাতে কিনা তাদের নরমাল মেনোপজের এজ যতদিন, ধরুন 40-45 বছর অবধি তাদের একটা মাসিক আসছে, সেটা আর্টিফিশিয়ালি ওষুধ দিয়েই আসুক, কিন্তু আসতে হবে। না হলে কি হবে না, আপনার হাড়গুলো দুর্বল হয়ে যাবে, সারা শরীরে ব্যথা হবে, যেগুলো ধরুন 70-80-তে হতো সেগুলো আপনার 50-60-এ শুরু হয়ে যাবে। তো ন্যাচারালি এইটা আপনার আগে থেকে ট্রিটমেন্ট করা উচিত ছিল, কিন্তু এখন আপনি যে ডিসচার্জটার কথা বলছেন সেটা আরো সিরিয়াস। আপনার জরায়ুর মুখে অনেক সময় ঘা, এবং সেটা খারাপ ধরনের ঘা, ক্যান্সার অবধি হতে পারে, সেখান থেকে এরকম অদ্ভুত ডিসচার্জ আসতে পারে। কারণ মেনোপজের পর এনি ডিসচার্জ ভ্যাজাইনালি যদি আসে সেটা অ্যাবনর্মাল হয়ে যায়। তো আপনার ইমিডিয়েটলি কোনো গাইনোকোলজিস্টকে দেখানো উচিত এবং এক্সামিনেশন করানো উচিত। সুতরাং এটা না ফেলে রেখে আমার মনে হয় ঝুমা দেবী, আপনি ফোন করেছিলেন, ইমিডিয়েট ডক্টরের কনসালটেন্সিতে আপনি পৌঁছে যান, কারণ যত ফেলে রাখবেন তত কিন্তু সমস্যা। কারণ ডক্টর ব্যানার্জি বলেছে এটা প্রি মেনোপজ আপনার হয়েছে আর কি রাদার, তো সেই জায়গায় গিয়ে এই সমস্যা। এবং এটা সত্যি কথা ডক্টর ব্যানার্জি, যে আমরা এই যে যেটা কিছু হরমোনাল মেডিসিন ইনটেক করে আমরা অনেক সময় দেখেছি বহু মহিলাদের পিরিয়ডিক্যাল সাইকেলের সময় পেইন হয়, সেটাকে কন্ট্রোল করতে হরমোনাল পিলস দেওয়া হয়, এবং সেটা কিন্তু ম্যারেডের আগে দেওয়া হয় যাতে সাইকেলটা যাতে প্রপারলি হয়। এবার একটা কথা হচ্ছে যে এই হরমোনাল পিলস যদি দীর্ঘ বছর ধরে, কেউ যদি 10 বছর খেলো, কেউ যদি 11 বছর খেলো বা 12 বছর খেলো, সেটা কি ইন ফিউচার প্রবলেম তৈরি করতে পারে? আমি অবশ্যই বলছি যখন ক্যারি করবে তখন অফ স্টপ করতে করাই হচ্ছে আপনাদের ইনস্ট্রাকশন অনুসারে, কিন্তু ইন ফিউচার কি হতে পারে? না, ইন ফিউচার দেখুন হরমোনাল কন্ট্রাসেপটিভ পিল এটা নিজে নেওয়ার কথা না। প্রথমবারের অ্যাসেসমেন্টটা ডক্টর করে বলবে যে কারণ সবকিছুর একটা সাইড এফেক্ট আছে, ঠিক আছে? তো যদি সুটেবল ক্যান্ডিডেট হয় কোনো একটা ইয়াং মহিলাকে, আমি অফকোর্স হরমোনাল কন্ট্রাসেপটিভ পিল দিই, এটা 18 পর থেকে আমরা অ্যাকচুয়ালি দিই। তো তারপরে যদি বা যার যেরকম নিড থাকে তাকে সেরকম দেওয়া হয়। কেউ যদি অনেকদিন খাচ্ছে তার জন্য তার বিরাট কিছু ক্ষতি হয়ে গেল, এটা হয় না, ঠিক আছে? এবার যদি কারোর পরবর্তীকালে দেখা গেল কোনো একটা সমস্যা, সে তখন হয়তো বলে যে আমি এতদিন পিল খেয়েছি তাই আমার এটা হয়েছে, সেটা তার ধারণা হতে পারে। কিন্তু পিল খেলে যে তার বড় সমস্যা হয়ে যাবে তা না, বরঞ্চ সে তার পিরিয়ডকে নরমাল রাখতে পারবে, পেইন ফ্রি পিরিয়ড রাখতে পারবে, অবাঞ্ছিত বাচ্চা আসবে না। তো এতগুলো বেনিফিট আছে, প্লাস অ্যানিমিয়া ইমপ্রুভ করে। তো আমাদের দেশের জন্য, আমাদের দেশের মহিলাদের জন্য পিল হচ্ছে একটা বিরাট আমি বলবো গুণ, হ্যাঁ, বা আশীর্বাদ বলতে পারেন, যেটা দিয়ে আমরা এতগুলো জিনিসকে কন্ট্রোল করতে পারি। তো ন্যাচারালি এটা নিয়ে ভয় নেই, কিন্তু সেই ডিসিশনটা আপনি নেন না। প্রথমবার যখন পিল শুরু করা হয় তখন একজন ডক্টরের পরামর্শতেই শুরু করা উচিত, যে তার অন্য কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই পিল নেওয়ার। যেমন ধরুন কারোর যদি হার্টের প্রবলেম থাকে, আপনার ব্লাড প্রেশার থাকে, কারোর লিভারের প্রবলেম আছে, কারোর মাইগ্রেন আছে, যেগুলো পিল নেওয়ার কন্ট্রাইন্ডিকেশন। তো এই অবস্থায় আমি যদি কাউকে পিল কেউ যদি নিতে শুরু করেন তাহলে তার সাইড এফেক্ট বেশি হবে। অফকোর্স সে তখন বলবে যে আমার পিলের জন্য হলো, বাট পিলটা তার ফার্স্ট অফ প্লেস নেওয়া উচিত হয়নি। আদারওয়াইজ অফকোর্স নেওয়া যায়। এই ভদ্রমহিলা যেটা বললেন সেটা আমি হাইলাইট করতে চাই, এরকম কিন্তু আমাদের দেশের অনেক মহিলা আছে। একজন মহিলা হয়ে আমি বলতে চাই যে মহিলারা কিন্তু অনেক সময় আমরা নিজেদের কেয়ার ঠিক মতো নিই না। তো এবার ভাবি সংসারের সবার কথা ভাবছি, আমার কথা
না ভাবলেও চলবে, কিন্তু বাকি লোকেদেরও কর্তব্য, ছেলেদেরও কর্তব্য নিশ্চয়ই তার বউ এবং তার মা তাদের খেয়াল রাখা, কিন্তু আনফরচুনেটলি সবাই সেই খেয়াল রাখে না। এই যে ঘটনাটি ওনার সাথে হয়েছে, দ্যাট ইজ ভেরি আনফরচুনেট, যে ওনার বাচ্চা হওয়ার পর থেকে মাসিক সেই যে বন্ধ হয়ে গেল, তার মানে ওনার মেনোপজ রিচ করে গেল, which is very bad, এবং তারপরে উনি কোনো ম্যানেজমেন্ট পেলেন না, উনি ডক্টরের কাছে গেছেন বলছেন, আমি জানি না কি হয়েছিল, কিন্তু মনে রাখতে হবে আমাদের একটা নির্দিষ্ট এজ আছে মেনোপজের, সেটা হচ্ছে ইউজুয়ালি ইন্ডিয়ান পপুলেশনের জন্য ধরে রাখুন 45 থেকে 50 এর মধ্যে মেনোপজ হয় মেয়েদের। তো এই মেনোপজের টাইমটা যদি অনেক আগে হয়ে যায়, 40 এর আগে কারণ মেনোপজ হওয়া মানে তাকে আমরা বলি প্রিম্যাচিওর মেনোপজ, এন্ড এই এট দ্যাট টাইম আপনার ডক্টরের অ্যাসেসমেন্ট করে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেওয়া উচিত, কারণ আপনি তখন যদি না নেন তার ইফেক্টটা হবে আপনার যে এজে গিয়ে, তখন কিন্তু এটাকে আর আপনি কিছু করতে পারবেন না। আগে প্রিভেনশন করতে পারেন, কিন্তু হয়ে গেলে তার ট্রিটমেন্ট করা ছাড়া, যেমন হচ্ছে অস্টিওপোরোসিস, কি হবে না তাড়াতাড়ি অস্টিওপোরোসিস শুরু হলে কি হবে, হাড়গুলো আমাদের ভঙ্গুর হতে থাকে, তো এবার হাড় ভেঙে গেল, অস্টিওপোরোসিস হয়ে গেল, তখন আর আমাকে হরমোন খাইয়ে কোনো লাভ নেই, সেটা কিছু করতে পারবে না, তখন অর্থোপেডিশিয়ানের কাছে যান, নিউরোলজিস্টের কাছে যান, নার্ভোলজিস্টের ট্রিটমেন্ট করার বিভিন্ন সমস্যা। দেখবেন অনেকে পুজো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কেন না বয়সকালে আমরা পুজো হয়ে যাচ্ছে আপনার অস্টিওপোরোসিসের জন্য। এবার আপনার যদি 50 বছরের মেনোপজ হয়, সেই অস্টিওপোরোসিস ধরুন আপনার 80 বছর বয়সে এলো, যেটা আমরা বয়সজনিত কারণে ধরে নিতেই পারি, কিন্তু সেটা যদি আপনার কারো 30 বছর 40 বছরের মেনোপজ হয়েছে, তখন 50-60 যখন সে স্টিল অ্যাক্টিভ, সেই অবস্থায় সেই প্রবলেমগুলো চলে এলে পরে তার কিন্তু বাকি জীবনটা খুব টেরিবল পেইনফুল হয়ে যাবে আর কি। সেই জন্য এটাকে প্রিভেন্ট করা ভীষণ জরুরি, কিন্তু হয়ে গেলে সেই সমস্যার সমাধান খুব মুশকিল। আরেকটা প্রবলেম যেটা বলছে সেটা হচ্ছে সার্ভিক্স থেকে ডিসচার্জ, মেনোপজের পর কোনো ডিসচার্জ নরমাল না, সবসময় ডক্টর দেখানো উচিত। তার উপরে হচ্ছে যে আমাদের দেশে সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে কিন্তু এখনো মহিলাদের মানে একটা মারণ রোগ, এবং এটা ভেরি কমন, কেননা আমাদের দেশে সার্ভিক্সের যে একটা রুটিন স্ক্রিনিং, যাকে আমরা বলি সার্ভাইকাল স্ক্রিনিং বা প্যাপ স্মিয়ার দিয়ে করা যায়, সেটা কিন্তু মানে এটা রুটিনলি করা হয় না। তো গ্রাম বাংলায় এরকম অনেক পপুলেশন, অনেক মহিলা আছেন, ওই যে বললাম নিজেদের কষ্টটাকে তারা দেখেন না, চোখে দেখেন না, ভাবেন এটাই নরমাল, এটাই আমার ভাগ্যের, আমি মেয়ে হয়েছে এটা আমার মেনে নিতে হবে, এরকম একটা ভাব। তো আমরা হাসপাতালে কাজ করার সময় এরকম অনেক মহিলা গ্রামগঞ্জ থেকে আসতেন, যারা কিন্তু খুব সিভিয়ার মানে গ্রেড 3 গ্রেড 4 সার্ভিক্সের ক্যান্সার নিয়ে আসতেন, যখন রেডিওথেরাপি ছাড়া আমরা কিছুই ট্রিটমেন্ট করতে পারতাম না। কিন্তু এই অসুখটা কিন্তু প্রিভেন্টেবল, আমরা যদি একটু আগে থেকে সচেতন হতাম তাহলে এটা প্রিভেন্ট করতে পারতাম। আমি আমার সমস্ত পেশেন্টকে বলি সার্ভাইকাল প্যাপ স্মিয়ার করানোর কথা, কিন্তু এটা তাদের নিজেদের দায়িত্ব নিয়ে ডক্টরের কাছে এসে করতে হবে, কেউ মানে করে দেয় না, বা বাড়িতে হোম সার্ভিস বা ধরুন আশাকর্মী গিয়ে করে দিচ্ছে, এটা এখনো পর্যন্ত চালু হয়নি। এখানে আরেকটি কথা বলি, এই ধরনের নর্মালি আমাদের ভারতীয় মহিলাদের ক্ষেত্রে বলবো যে তাদের কিন্তু এই আয়রন ডেফিসিয়েন্সি, ভিটামিন D3 ডেফিসিয়েন্সি এগুলো আমরা দেখে থাকি, এবং যখনই এই ধরনের ফাইব্রয়েড হচ্ছে সেক্ষেত্রে হিউজ, যেটা আপনি বলেন ক্যাভিটির মধ্যে সাবমিউকোজাল এর মধ্যে যদি হয়, সেখানে যদি হিউজ ব্লিডিংয়ের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আরও বেশি মাত্রায় বাড়ে। আমি একটু করোনায় শিফট করি। করোনা এমন একটা রোগ আমাদের কান ধরে বলে দিয়েছে যে তোমার ভাই ইমিউন পাওয়ার যদি দুর্বল থাকে তাহলে তোমাকে কিন্তু করোনা অ্যাটাক করবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার যে রোগটা রয়েছে সেটা আরও মাত্রাতিরিক্ত আকার নেবে। তো এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে একদিকে করোনার প্রকোপ, তার উপরে এই ধরনের তার সমস্যা রয়েছে, তারা ব্যালেন্স করবে কি করে? হ্যাঁ নিশ্চয়ই। তো সেই জন্য যে অ্যানিমিয়া যেহেতু আমাদের ইমিউনিটি কমিয়ে দেয়, ভিটামিন ডিও একটা ইমিউনিটি বাড়ানোর জিনিস, সেটাও যারা ডেফিশিয়েন্ট, এবং আমি তো টেস্ট করে দেখি আমার ম্যাক্সিমাম পেশেন্ট ভিটামিন ডি ডেফিশিয়েন্ট পাই। ভিটামিন ডি ডেফিশিয়েন্সি এখন ভীষণ একটা, ওটাও একটা প্যান্ডেমিক বলতে পারেন। তো এবার এইগুলো যদি যাদের থাকছে, এগুলো বলছে আমাদের অজান্তে, আমাদের যেটা আছে আমরা অনেকে জানি না, ডে টু ডে অ্যাক্টিভিটি তো করে যাচ্ছি, কোনো অসুবিধা বুঝছি না, হয়তো যেমন ধরুন যারা অ্যানিমিক হয় তারা একটু দুর্বল ফিল করে, কিন্তু ভাবে এটা তো বোধহয় কমন, এটা স্বাভাবিক, একটু খাটাখাটি করেছি তাই দুর্বল লাগছে। এক্স্যাক্টলি। তো ন্যাচারালি এইভাবে কি হয়, আমরা সমস্ত কিছু আমাদের সিম্পটম বডি দিতে থাকে, আমরা সেগুলোকে ইগনোর করতে থাকি। তো এবার আপনি যদি যখন সমস্যাটা আর্লি অবস্থায় যদি ট্রিটমেন্ট করেন, আপনি প্রিভেন্ট করবে। এই যে অ্যানিমিয়া, এটা যদি ট্রিট না করে তাহলে কি হবে, একে তো রক্তের সমস্যা থাকার জন্য মানে আমাদের বডির প্রত্যেকটা অর্গান কিন্তু সাফার করবে, ইনক্লুডিং আমাদের হার্ট, আমাদের কিডনি, আমাদের ব্রেন। কি হবে না, তারা রক্তের
কম আছে বলে অক্সিজেন সাপ্লাই কমে গেছে, তো তাদের একটা ড্যামেজ শুরু হবে। এবার সেটা কিভাবে ড্যামেজ হবে, কখনো তার কি হবে, কি নিয়ে প্রেজেন্ট করবে, সেটা আগে থেকে প্রেডিক্ট করা যায় না। তো এইরকম একটা অবস্থায় যদি একটা ইনফেকশন হলো, ধরুন করোনা ইনফেকশন হলো, তো সেটাও তখন জানতোই না যে তার একটা অসুখ আছে, কারণ অ্যানিমিয়াটাকে তো সে কোনোদিন ধর্তব্যের মধ্যে ধরেইনি। তো ন্যাচারালি দেখা গেল তার ইমিউনিটি স্ট্যাটাস খারাপ বলে অর্গানগুলো আগে থেকেই ভুগছিল অ্যানিমিয়ার জন্য, ক্রনিক অ্যানিমিয়ার জন্য অর্গানগুলো আগে থেকে উইক ছিল। তার উপর যখন একটা এক্সটার্নাল অ্যাটাক এরকম করোনার মতো যেটা সমস্ত অর্গানে ছড়িয়ে পড়তে পারে, সেইটা তার বডি আর নিতে পারবে না। সুতরাং এই প্রশ্নটা করার একটি উদ্দেশ্য আমার দর্শকদের কাছে আমি বলবো যে এই ধরনের সমস্যা একটু মাইনরলি ফলো করুন, আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে রয়েছে। আমরা অ্যানিমিক, আমরা জানি না আমরা অ্যানিমিক, আমরা ভাবি যে ঠিক আছে একটু খেজুর খেয়ে নিলাম, একটু এই খেয়ে নিলাম, একটু ওই খেয়ে নিলাম, তাতে বোধহয় আমরা সুস্থ হলাম। যখন করোনা ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তখন আমরা দৌড়চ্ছি চিকিৎসকের কাছে যে আমার তো ইমিউন পাওয়ার খুব কম। আসবো আমরা। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি তারকেশ্বর থেকে বলছি, পিঙ্কি দাস। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে? বলছি আমার প্রবলেম হচ্ছে বয়স এই 36, হ্যাঁ, কিন্তু পিরিয়ডের প্রবলেম, পিরিয়ডটা ঠিকঠাক মাসে ক্লিয়ার হয় না। আর একটা হচ্ছে যে আমাকে ওষুধ, আমি ডক্টর দেখিয়েছিলাম, তো আমাকে ওষুধ দিয়েছিল ওই যে একটা যে নাম আছে না, ছোট ছোট হরমোনের জন্য খায়। বুঝেছি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, বুঝেছি আপনার। ছোট ছোট একটা যেটা ওই হরমোনটা, তার মানে পিরিয়ডটা ঠিকঠাক করার জন্য ওটা 21 দিন খেতে বলে, ওটা খেলে পিরিয়ডটা ঠিকঠাক হবে। তো ওটা আমি যখন খাই ঠিকই হয়, 21 দিন পরে বন্ধ করে দিলাম, একটা করেও খেতে বলে, দুটো করে, তো খাওয়ার পর পিরিয়ডটা ঠিকই হয়। আবার তারপরে কিছুদিন কি দেরিতে হয়, কখনো 1.5 মাস 2 মাস ঠিক ক্লিয়ার। আমি কি ওই ওষুধটা খাওয়ার জন্য, ধরুন ওর মধ্যে যদি কোনো বাচ্চা আসে, তাহলে কি বাচ্চার কি কোনো ক্ষতি হবে? ডক্টর ধরুন আমি ওষুধটা খাচ্ছি, তো খাওয়ার পর ধরুন আমার। আচ্ছা ঠিক আছে, অনেকগুলো প্রশ্ন করেছেন, আপনি একটা একটা করে শুনতে থাকুন। আচ্ছা, আপনার পিরিয়ডের ক্লিয়ার হয় না কোনো ডেফিনেশন হয় না। পিরিয়ড যদি আপনার আসে, ওটা নরমাল, আমি আগেও বলেছি কতটা অ্যামাউন্ট হলে ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। আপনি যদি হরমোনাল ওষুধ খেয়ে আপনার পিরিয়ড আসে, সেই পিরিয়ডের অ্যামাউন্ট মানে ফ্লো অফ পিরিয়ড, ফ্লো অফ ব্লিডিং কমই হবে, সেটাই নরমাল। 21টার যে বড়ির কথা বলছেন, 21টার ছোট বড়ি, সেটা হচ্ছে কন্ট্রাসেপটিভ পিল, সেটা খেতে খেতে আপনার বাচ্চা আসার কথা না। আর আপনি এন দিয়ে যে পিলটা বলছেন, ছোট একটা পিল অনেক সময় খেয়ে আপনি পিরিয়ড আনেন, সেই পিরিয়ড, সেটা হচ্ছে আপনার পিরিয়ড আসছে না, তার জন্য আপনাকে একটা পিল দেওয়া হয়েছে, সেটা খেয়ে 5 দিন খেলেন, 7 দিন খেলেন, 10 দিন খেলেন, বন্ধ করলেন, পিরিয়ড এলো, তাকে আমরা বলি উইথড্রল ব্লিডিং হওয়া। সেই ব্লিডিং আসতে পারে, তো তার থেকে এটা প্রেগন্যান্সি নেই এই অবস্থায় দেখেই ডক্টর প্রেসক্রাইব করে। আপনারা দয়া করে এগুলো ওষুধের দোকান থেকে কিনে খাবেন না। ডক্টর আপনাকে যদি দেখে প্রেগন্যান্সি নেগেটিভ, তবে এটা দেওয়ার কথা, তবে প্রেগন্যান্সি এই অবস্থায় এসেছে এই প্রশ্নটা আসছে না, কারণ চেক করে দেওয়ার কথা। আর বাকি হচ্ছে আপনার যদি এই কেন এটা হচ্ছে, এটা বলার জন্য অনেকগুলো ফ্যাক্টর আছে, সেটা আমি ফোনে শুনে বলতে পারবো না। এক নম্বর, আপনার এজ 36, আপনার আর কি কোমরবিডিটিস আছে কিনা, আপনার ওয়েট কত, সবকটা ম্যাটার করছে। আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনার যদি ব্লাড প্রেশার থাকে, আপনার যদি ওয়েট বেশি হয়, তাহলে আপনার আস্তে আস্তে ওভারিয়ান ফাংশন খারাপ হতে থাকে, এগ নাম্বার কমে যেতে থাকে, তার জন্য পিরিয়ডে ইরেগুলারিটি আসতে থাকে, বয়সজনিত চেঞ্জগুলো আগে আসতে থাকে। তো এগুলো আপনাকে সবকটা ফ্যাক্টর একটা একটা করে এক্সক্লুড না করলে বলতে পারবো না। এছাড়া আছে থাইরয়েডের প্রবলেম, ব্লাড সুগার তো বললাম, থাইরয়েডের প্রবলেম, আরেকটা প্রোল্যাকটিন বলে হরমোন থাকে, তার প্রবলেম, সবকটাই কিন্তু ইরেগুলার সাইকেল করতে পারে। সেটা আপনি এর জন্য আপনার ডক্টর বাবু বা গাইনোকোলজিস্টের কাছে যাবেন, তারা সমস্ত টেস্ট করে আপনাকে নিশ্চয়ই একটা আনসার দিতে পারবেন। এই জায়গাগুলো ফেলে না রেখে চিকিৎসকের পরামর্শ নিন। 36 ইয়ার্স আপনার, এবং বহুদিন ধরে বলছেন এই সমস্যা, এবং এটা না ফেলে রাখাই ভালো। আজকে আমরা করোনা সতর্কতার মধ্যে এই কথাগুলো এই জন্যই আনছি, কারণ আমরা ডক্টর ব্যানার্জি এগুলোকে ইগনোর করতে থাকি লাগাতার। নট অনলি দ্যাট কি যে আমরা শুধু গাইনোকোলজিক্যাল সমস্যার ক্ষেত্রে ইগনোর করছি, আমরা শারীরিক অন্যান্য সমস্যার ক্ষেত্রেও ইগনোর করছি। আমরা হার্টের সমস্যাকে গুরুত্ব দিচ্ছি না, আমরা ব্রিদিং প্রবলেমকে গুরুত্ব দিচ্ছি না, আমরা এমন কিছু বাজার চলতি ওষুধ ইনহেল করছি যাতে আমার নাক বন্ধটা কমে যাচ্ছে, দেন আমি ভাবছি না আমার নাকে কোনো পলিপ থাকতে পারে। তো এই সমস্যায় আমরা এরকমও আমরা খবর পেয়েছি যে পলিপের জন্য হার্ট অ্যাটাক হয়েছে। তো এই জায়গাটা মানে তার ব্রিদিং নিতে পারে প্রবলেম হয়েছে, সে রাতের হার্ট অ্যাটাক হয়েছে। তো এই জায়গাগুলো কতটা অ্যালার্ট হওয়া খুব দরকার এখন, টিল দ্য টাইম, তখনকার থেকে এখনকার সময় বলছে। ডায়াবেটিসকে নিয়ে অ্যালার্টনেস ভীষণ কম। এত লোকের ডায়াবেটিস আমরা পাই, অনেক সময় আমার পেশেন্টদের এরকম রিঅ্যাকশন থাকে, তাকে বলা হলো তার ব্লাড সুগার বেশি আসছে, সে মানে না, মানে রিপোর্টটাই কাইন্ড অফ ভুল বলছে আমরা, হয়তো মানে সে বিশ্বাসই করতে চাইছে। তারপরে হয়তো
ওষুধ দেওয়া হলো, কিছুদিন পর আবার ছেড়ে দিল, না আমার তো ঠিক হয়ে গেছিল। তো তাদের বোঝানো যায় না যে ডায়াবেটিসটা একবার যখন ধরা পড়েছে ইটস এ লাইফস্টাইল ডিজিজ, এটা আপনার ঠিক হবে না, আপনাকে ওষুধ খেয়ে ডায়েট করে হাঁটাচলা করে কন্ট্রোলে রাখতে হবে। যে মুহূর্তে আপনি সব ছেড়ে দেবেন, আপনি যখন যে জায়গায় ছিলেন আবার সেই জায়গাতেই ফিরে আসবেন। কিন্তু এগুলো লোকের রিফিউজাল থাকে যে না আমার এটা হতে পারে না, আমার কেন হবে, আমার তো ফ্যামিলিতে কারণ নেই, এরকম অনেক প্রশ্ন আমরা সম্মুখীন হই। আরেক নম্বর হচ্ছে ওবেসিটি, সেটা নিয়েও আমরা একদম আনঅ্যাওয়্যার। এখন চাইল্ডহুড ওবেসিটি যেমন বাড়ছে, সেরকম অ্যাডাল্ট ওবেসিটিও কিন্তু আছে। এবার এইগুলো কিভাবে আপনার কোমরবিডিটিস বাড়ায়, যেমন বলছি ধরুন অ্যাডাল্ট ওবেসিটির কথা বলছি, ওবেসিটি থাকলে ব্লাড প্রেশার আর ডায়াবেটিসের চান্স ইজ ভেরি হাই। তো আপনার সেইগুলো আপনি কেয়ার যদি না করেন তাহলে অবধারিত এগুলো হবে, আর আপনি যদি চেক না করে বসে আছেন তাহলে হয়তো আপনার অলরেডি হয়েই গেছে। নাম্বার 2 হচ্ছে এদের খুব ঘুমের সমস্যা থাকে, তো তাকে বলা হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, যারা ওবিস পেশেন্ট হয়। তাতে কি হয়, তাদের ডায়াবেটিস ব্লাড প্রেশার বেড়ে যায়, তাতে কি হয় তাদের মানে হার্ট ডিজিজের প্রবলেম বেড়ে যায়। তো এগুলো যদি অনেকেই দেখবেন দিনের বেলা ঘুমাচ্ছে, সারাক্ষণ ঢুলে পড়ে যাচ্ছে, ঠিক আছে, যে ওবিস, তাদের কিন্তু এই প্রবলেম আছে। এগুলো এরা ইগনোর করছে, কোনো ট্রিটমেন্ট করছে না বলে কি হচ্ছে, এই যে ধরুন তার যদি করোনা হলো, সে ভেবেছিল তার কিছুই নেই, হঠাৎ করে করোনা হলো আর তার সিভিয়ারিটি হয়ে সে তো মারা গেল। এক্স্যাক্টলি কিছুই কি করে হলো, কিন্তু কি করে মানে আগে থেকে অনেকগুলো ড্যামেজ হচ্ছিল কিন্তু সে ইগনোর করেছে সেই সাইনগুলোকে। তাই জন্য একটা বড় ফেটাল কিছু হয়ে যাওয়া খুব অস্বাভাবিক না এদের জন্য। আমরা আসছি আবার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি আন্দামান থেকে বলছি, কাজল মন্ডল। হ্যাঁ বলুন বলুন। আমার না ইউট্রাস আর ওভারি দুটোই একসঙ্গে রিমুভ হয়েছে, আর প্রবলেম ছিল দুটো ওভারি রিমুভ করেছি, আর ইউট্রাসও রিমুভ করার পরে আমার হেলথ ইস্যু অনেক হয়েছে। এখন ধীরে ধীরে আমি কমজোর হয়ে যাচ্ছি, আর আপনার বয়স কত? সাদা সাদা। আপনার এজ বলুন, আপনার বয়স? 47। আচ্ছা, ওনা ইউট্রাস 47 আর আপনার বাদ গেছে সব, ইউট্রাস ওভারি বাদ গেছে? হ্যাঁ, ইউট্রাস আর ওভারি দুটোই বের করে দিয়েছি। এটা কবে হয়েছে অপারেশন, কত বয়সে হয়েছে? 43 তে হয়েছে, 43 তে আমার অপারেশন হয়েছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? না, আমার না অ্যাকচুয়ালি অপারেশনের পরে অনেক সাইড এফেক্ট হয়েছে। হ্যাঁ, আমি অনেক কমজোর হয়ে যাচ্ছি, আমার কোলেস্ট্রলের জন্য চোখের উপরে প্রচুর দাগ হয়ে যাচ্ছে, কোলেস্ট্রলের দাগ হয়ে যাচ্ছে, আর একদম ধীরে ধীরে কমজোর হয়ে যাচ্ছি, অনেক কমজোর মনে হচ্ছে আমাকে। ওকে, হ্যাঁ, তো এবার যেটা হয়েছে এটাকে আমরা বলতে পারি, এটাকে বলা হয় সার্জিক্যাল মেনোপজ। ওনার অপারেশন করে সব বাদ দেওয়া হয়েছে, মানে যেদিন বাদ দেওয়া হয়েছে পরের দিন থেকে ওনার মেনোপজ স্টার্ট করে গেছে। এই যে বললাম এর বডি তো ওনার কোপ করার সময় পায়নি, হঠাৎ মেনোপজ হয়ে গেছে অপারেশনের পর। ইউজুয়ালি এই ক্ষেত্রে আমরা কিন্তু এগেইন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিয়ে রাখা উচিত, যে যাতে বডি কোপ করতে পারে। অ্যাট লিস্ট কিছু বছর ওনার নেওয়া উচিত ছিল। 1-2 বছর যদি উনি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিতেন হয়তো ওনার কোপ করাটা বডির জন্য বেটার হতো। সেটা হয়নি বলে হঠাৎ করে মেনোপজাল সিম্পটমটা শুরু হয়ে গেছে। এবার এখন যেটা হচ্ছে এই উইকনেস, সেটা অন্য অনেক কারণে হতে পারে, মেনোপজের জন্য পার্টিকুলারলি বলবো না, বাট মেনোপজের পরে কি হয়, হঠাৎ মুড চেঞ্জ হয়, ডিপ্রেশন শুরু হয়, অস্টিওপোরোসিস হচ্ছে, বোনগুলো উইক হয়ে যাচ্ছে, মাসেল উইক হয়ে যাচ্ছে। তো এতগুলো ফ্যাক্টর থাকে, তার সাথে যদি ওনার কোলেস্টেরল বেশি থাকে তাহলে সেটার জন্য ব্লাড প্রেশার বাড়ার চান্স, হার্ট ডিজিজের চান্স ভেরি হাই থাকে আফটার মেনোপজ। তো এগুলো ওনার একটা মেডিকেল ডক্টর আন্ডারে এবং একজন গাইনোকোলজিস্টের আন্ডারে থাকা উচিত, যারা ওনাকে গাইড করতে পারবে যে এখন এই অবস্থায় আমরা কি করে, অলরেডি ড্যামেজ হ্যাজ বিন ডান, এখন কি করে হেল্প করা যায় সেটা অ্যাসেস করে ওনারা নিশ্চয়ই ওনাকে হেল্প করতে পারবেন। ডক্টর ব্যানার্জি, উনি একটা কথা বলছিলেন কাজল দেবী, যে ওনার অনেক সাইড এফেক্টস হয়েছিল। এবার এইটা আমার একটা প্রশ্ন, আমি বাকিদের প্রতিনিধিত্ব করে বলছি, যে বেসিক্যালি হিস্টেরেক্টমি অপারেশনে পরে যে সবার ক্ষেত্রে কি কোনো না কোনো সাইড এফেক্টস থাকে, মানে হতে পারে, এবং সেটা হলে কি ধরনের সাইড এফেক্টস হতে পারে? অপারেশনের সাইড এফেক্ট যদি বলি, যেকোনো অপারেশনের জেনারেল সাইড এফেক্ট বলি, যেমন ধরুন অপারেশন হয়েছে একটা বড় অপারেশন, মানে জেনারেল অ্যানেস্থেসিয়া অনেক সময় হয়ে থাকে, তারপরে একটা উইকনেস ইনিশিয়াল হবে, তার বডি একটা এত বড় ইভেন্ট হয়ে গেছে বডিতে, সেটা কিন্তু রিকভার করার টাইম দিতে হয়। তো 1 থেকে 2 মাস আমরা ডক্টর আপনি ভালো ইন্টারভেনশনটা বাড়িতে শুরু করবেন, সেটা হচ্ছে এবার যেগুলো সাইড এফেক্ট ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সাইড এফেক্ট অফ কি মেনোপজ, হঠাৎ মেনোপজ হয়ে গেলে
হরমোনগুলো সব যখন বেরিয়ে গেল তখন কিন্তু সার্জিক্যাল মেনোপজ হলে একদম অ্যাব্রাপ্ট হয় জিনিসটা, তখন বডি কোপ করতে পারে না। মেনোপজের সিম্পটম গুলো যেমন ধরুন প্রথম থেকেই ধরুন প্রচন্ড গরম লাগা, হট ফ্ল্যাশ হওয়া, রাত্রে এত ঘাম, রাত্রে এমন ঘাম হতে পারে যে ঘুম ভেঙে যাচ্ছে, এসি চললেও ঘাম হচ্ছে। তো এইটা একটা অদ্ভুত ব্যথা, মুখ প্রেস হয়ে যাচ্ছে, এই সবগুলো যখন হঠাৎ করে হাতে এসে পড়ে তখন বডির পক্ষে কোপ করা মুশকিল হয়ে যায়। এবার এটা ওনার জন্য সাইড এফেক্ট হতে পারে, হঠাৎ করে এতগুলো জিনিস হয়ে গেল, ঠিক আছে? কারণ পেটের অপারেশনের জন্য পেটে ব্যথা বা একটা বড় অপারেশনের জন্য ছিল, সেটা সবার ছেলেরা পাবে, কিন্তু মহিলাদের যে হঠাৎ করে তখন মেন্টাল সিস্টেমটা হঠাৎ করে হয়ে, তো তখন পুরো জিনিসটা পরে অনেক বেশি চাপ হয়ে গেছে, খুব খারাপ লাগে। এবং 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 আরেকটি কথা বলি ডক্টর ব্যানার্জি, এটা তো নয় আমার শারীরিক দিক থেকে আমার প্রিপারেশন নেওয়ার আগেই এরকম একটা মেনোপজ হয়ে যাচ্ছে, সার্জিক্যাল মেনোপজ, তো এটা তো ডেফিনেট করে আমার মনেও এফেক্ট ফেলতে পারে। নিশ্চয়ই, এটাই তো বলছি যে মনের এফেক্ট, আমাদের যে হরমোনগুলো থাকে সেগুলো আমাদের মুডকে, আমরা সবাই জানি মেয়েরাকে বলা হয় মেয়েরা একটু বেশি মুডি, আমাদের সাইকেলের সাথে সাথে আমাদের মুডটা সুইং করতে থাকে। যখন আমরা ফার্স্ট অফ দ্য সাইকেলে থাকি, মানে মাসিক শেষ হওয়ার পরের পার্টটা হচ্ছে আমাদের খুব ভালো একটা ফেজ যায়, আমাদের মুডটা ভীষণ ভালো থাকে। ঠিক তারপরে আমাদের ওভুলেশন হওয়ার পরে আমাদের মুডটা একটু ডিপ্রেসড হয়ে যায়, তখন আমরা নিজেদের অজান্তেই আমরা কিন্তু এই বিহেভ গুলো করতে থাকি। একসময় দেখি আমরা নিজেদের খুব মানে একটা আমরা সাজগোজ করছি, খুব ভালো লাগছে, এরকম একটা মুহূর্ত, তার কিছু পরে দেখা যাবে মাসিক আসার আগে একটা খুব খারাপ ডিপ্রেশন, সবকিছুতেই কান্না পেয়ে যাচ্ছে, এরকম একটা মুহূর্ত। তো এটা মেয়েদের খুব কমন, ঠিক আছে? তো এই জিনিসটা, এই যে হরমোনের যে চেঞ্জটা, সেটা আমাদের বডিকে হেলদি রাখার জন্য ভেরি ইম্পর্টেন্ট। এবার হঠাৎ করে যদি পরের দিন থেকে আমার এই হরমোনগুলো সব বন্ধ হয়ে গেল, জানিস, তাহলে আমাদের বডিতে তখন এই হরমোনগুলো এক ফোঁটা রইল না। তো তখন কি হবে, আমাদের একটা বডি যে এতদিন ধরে যে সিস্টেমটা চলছিল সে কোপ করার সময় পেল না, হঠাৎ করে অ্যাবসেন্ট হয়ে গেল। এবার এই হরমোনগুলো যে ভালো কাজগুলো করতো আমাদের বডিতে, সেগুলো তাহলে হঠাৎ করে উইথড্র হয়ে যাওয়ার জন্য অ্যাবসেন্ট হয়ে গেল। তো তাহলে কি হবে, সবকটা হরমোন ডেফিসিয়েন্সির জন্য সবকটা অর্গান সাফার করতে লাগলো। তার মধ্যে ব্রেন হচ্ছে একটা সবচেয়ে বড় অর্গান, যেটা হচ্ছে আমাদের এই সমস্ত যত মানসিক চেঞ্জ, মুড বলুন, সবকিছুর জন্য দায়ী। তো সেটা দেখা যাচ্ছে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, তার প্রচন্ড ডিপ্রেশন, লস অফ লিবিডো, এভরিথিং, মানে আমার জীবনের একটা হঠাৎ কিছু যেন একটা বিরাট বড় চেঞ্জ হয়ে গেল, বিরাট একটা শোকের ছায়া এসে গেল এরকম। এবং এখান থেকে বেরিয়ে আসার জন্য ডেফিনেটলি তাকেও তো কোপ আপ করার চেষ্টা করতে হবে যে এই সমস্যা থেকে আমি বেরোবো। আমি আসবো, একজন বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো, নমস্কার, আমি মৌসুমী মন্ডল বলছি। কোথা থেকে বলছেন? শেখুয়াবাজার তমলুক থেকে। হ্যাঁ বলুন। আমার বয়স 34 বছর। তো আমার পিরিয়ডটা আনন্যাচারালি হচ্ছে, ধরুন 1 মাস পেরিয়ে যাচ্ছে, কখনো 1.5 মাস পেরিয়ে যাচ্ছে, কখনো কোনো মাসে হচ্ছেই না, এরকম ভাবে চলছে গত 1 বছর। আর যখন হচ্ছে একদম ডালা ডালা হচ্ছে, 5-6 দিন করে থাকছে। তাহলে তো আপনার অফকোর্স গাইনোকোলজিস্টকে দেখানো উচিত, সব ইনভেস্টিগেশন করতে হবে, একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে, কোনো টিউমার আছে কিনা দেখতে হবে, ঠিক আছে? এগুলো তো না দেখলে আপনাকে একটু শুনে কিছু বলতে পারবো না। অফকোর্স আপনি আর দেরি না করে দেখান, কারণ ডক্টরকে দেখান। আর যেটা আমি একটু আগে বলছিলাম যে নিজেদেরকে সুস্থ করা, এই যে করোনার থেকেও কিন্তু এই যে আমি হিস্টেরেক্টমি অপারেশনের ক্ষেত্রে বললাম মনের ওপর এফেক্ট পড়ে, করোনাও একটা সবথেকে বড় মনের ওপর এফেক্ট ফেলছে। সকলে কিন্তু মানে প্যানিক ডিসঅর্ডার হয়ে যাচ্ছে, প্রত্যেকেই কিন্তু টেনশনে পড়ে যাচ্ছে, এবং সেইখানে মুশকিল হচ্ছে। তো এখানে কোনো সিঙ্গল পার্সন নেই ডক্টর ব্যানার্জি যে সে এসে দাঁড়াবে বলবে ইয়েস আই এম দ্য পার্সন যে তোমাকে আমি মেন্টালি বুস্ট আপ করবো। তো এই জায়গায় ফ্যামিলি মেম্বার্স যারা রয়েছে তাদের কতটা দায়িত্ব বর্তাচ্ছে এই ধরনের পেশেন্টদেরকে গাইড করার, অ্যাজ ওয়েল অ্যাজ নিজেকেও অবশ্যই। নিশ্চয়ই, আমরা মানুষ তো আমরা গোষ্ঠীবদ্ধ জীব, আমরা জানি আদিমকাল থেকে দেখে এসেছি, কিন্তু এই করোনার জন্য কি হয়েছে, সেই গোষ্ঠী সংক্রমণের ভয়ে আমরা সবসময় আলাদা আলাদা রাখছি, সেক্লুডেড থাকছি। তার জন্য কি হচ্ছে, আমাদের এই যে সোশ্যাল যে লাইফটা ছিল সেটা আমরা মিস করছি। তো ন্যাচারালি যাদের মনের সমস্যা ছিল, ডিপ্রেশন ছিল, যেটা আমরা জানি যত মানুষ কথা বলবে, যত তার মানে দুঃখটা শেয়ার করতে পারবে, তত সেটা কমে যাবে, সেটা করা যাচ্ছে না। তো ন্যাচারালি সে মনের মধ্যেই আরো ঘুম হয়ে যাচ্ছে, তো ন্যাচারালি তার ডিপ্রেশন আরো বাড়ছে। তাদের মানসিক রোগীদের এখন অবস্থা খুবই খারাপ, এবং তাদের যারা মানসিক রোগী ছিলেন না তারাও মানসিক রোগী হয়ে যাচ্ছে না, যারা মানসিক রোগী অলরেডি ছিলেন
তাদের অবস্থা আরো খারাপ। অবশ্যই তাই। সুতরাং সকলকে মিলে চলতে হবে, মনকে পজিটিভ রেখে। আজকে আর হাতে সময় নেই। থ্যাংক ইউ সো মাচ ডক্টর ব্যানার্জি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, গাইডলাইন্স দেওয়ার জন্য, এবং ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।